ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদেরকে আমি দেখো ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ারে জিওগ্রাফি থেকে কোশ্চেন এসেছিল 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত, সেগুলো কিন্তু তোমাদের আমি আলোচনা করব। তো এর আগে তোমাদের এই টপিকটার উপরে জিওগ্রাফির উপরে একটা ভিডিও দিয়েছি, যারা দেখোনি সেই ভিডিওটা দেখে নেবে। কিন্তু আজকে কিন্তু পার্ট 2 হচ্ছে। ক্লিয়ার? চলো বেশি দেরি না করে শুরু করছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু ক্লার্কশিপের যে প্লেলিস্ট আছে ওখানে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো দেখো কি আছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বিমস্টেকের সদস্য নয়? তোমরা রাখবে বিমস্টেকের সদস্য নয় সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান কিন্তু বিমস্টেকের সদস্য নয়। ঠিক আছে? তো এরকম প্রশ্ন আসে যে বিমস্টেকের সদস্য নয়, সার্কের সদস্য নয়। যেমন সার্ক থেকে আসলে মনে রাখবে সার্ক থেকে মায়ানমার এবং চায়না, এই এই দুটো কিন্তু মনে রাখবে যে মায়ানমার এবং চায়না এরা কিন্তু সার্কের সদস্য কান্ট্রি নয়। ঠিক আছে? সার্কের সদস্য নয়, সদস্য সদস্য নয়। কোনটা কোনটা বললাম সেটা হচ্ছে কি মায়ানমার এবং এই চায়না, এই দুটো কিন্তু মনে রাখবে। এবং আমি সার্ক নিয়ে কিন্তু এর আগে বলে দিয়েছি অনেক কিছু, আমি বলছি না। আমি আজকে যেটা বলছি সেটা বিমস্টেক নিয়ে বলবো। বিমস্টেকের ফরমেশনটা কত সালে হয়েছিল, কত সালে তৈরি হয়েছিল বিমস্টেক? মনে রাখবে বিমস্টেক তৈরি হয়েছিল 1997 সালে। এই 1997 সালের আরেকটা ইম্পর্টেন্সি আছে, মানে গুরুত্ব আছে। দেখো এই সালেই কিন্তু তোমরা জানো যে কিয়োটো প্রোটোকল হয়েছিল। কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল এই সালেই 1997 সালেই হয়েছিল। তোমরা জানো যে কিয়োটো প্রোটোকল তোমার গ্রিন হাউস গ্যাস নিয়ে হয়েছিল। ঠিক আছে? তো তাহলে কিয়োটো প্রোটোকল এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা জানো। তাহলে আমি যেহেতু সালটা আছে এই জন্য কিন্তু আমি তোমাদের বললাম। এবারে দেখো এই যে বিমস্টেকের হেডকোয়ার্টার পরীক্ষায় আসে, যে এর হেডকোয়ার্টার কোথায়। মনে রাখবে এর হেডকোয়ার্টার হচ্ছে বাংলাদেশের ঢাকা। ঠিক আছে? ঢাকা। ঠিক আছে? তাহলে বাংলাদেশের ঢাকা হচ্ছে বিমস্টেকের হেডকোয়ার্টার। বিমস্টেক বিমস্টেকটা মনে রাখবে যে বে অফ বেঙ্গলের 7টা মেম্বার কান্ট্রি নিয়ে গঠিত। ঠিক আছে? সেই 7টা মেম্বার কান্ট্রি কি, 7টার নাম কিন্তু পরীক্ষায় তোমাকে জেনে রাখতে হবে। কেন জেনে রাখতে হবে? তোমাকে একটা দিয়ে দিবে, দিয়ে বলবে এটা কি কোনটা সার্কের কোনটি বিমস্টেকের সদস্য নয়। তা তোমাকে কিন্তু জেনে রাখতে হবে যে কোন 7টি। দেখো বে অফ বেঙ্গলের পাশাপাশি যেগুলো আছে মনে রাখবে সেগুলোই আমি তোমাদের লিখে দিচ্ছি, তাও তোমাদের মনে থাকবে। দেখো 1 নাম্বার কি আছে, নেপাল আছে, ভুটান আছে, নেপাল ভুটান, ইন্ডিয়া, ইন্ডিয়া তো অবশ্যই আছে। ঠিক আছে? ইন্ডিয়া। আচ্ছা মায়ানমার আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মনে রাখবে তোমার থাইল্যান্ড। বাংলাদেশ এবং কি থাইল্যান্ড। দেখো কটা হলো, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা। ঠিক আছে? এই 7টা মনে রাখবে কান্ট্রি হচ্ছে বিমস্টেকের সদস্য কান্ট্রি। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষায় কিন্তু WBCS এও এসেছিল। এটা তোমার মনে রাখতে হবে যে বিমস্টেকের হেডকোয়ার্টার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফরমেশনটা কত সালে হয়েছিল এটা ইম্পর্টেন্ট। আর ফরমেশনে তোমাদের বললাম একটা কিয়োটো প্রোটোকল হয়েছিল। কিয়োটো প্রোটোকল তোমরা জানো যে গ্রিন হাউস গ্যাসের জন্য হয়েছিল। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সার্কটা তোমাদের আমি কিন্তু পড়িয়ে দিয়েছি, এরপরে হয়তো আবার তোমাদের কোনোদিন আমি সার্কটা সম্বন্ধে কোনো ডিটেলে বলে দেবো। চলো বলছে নিচের কোন জায়গায় ব্যাঘ্র প্রকল্প আছে? তাহলে দেখো কোথায় কোথায় কি আছে। জলদাপাড়া। দেখো জলদাপাড়া মনে রাখবে এটাই এক সিংহ গন্ডার আছে। ঠিক আছে? এক সিংহ গন্ডার মানে ওয়ান হর্ন রাইনো যেটা। ঠিক আছে? এক সিংহ গন্ডার। দেখো বলে দিচ্ছি মানে জলদাপাড়া এবং তোমার হচ্ছে কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা এই দুটো জায়গায় মনে রাখবে এক সিংহ গন্ডার পাওয়া যায়। এক সিংহ গন্ডার, এক সিংহ গন্ডার তাহলে কোথায় কোথায় পাওয়া যায় বললাম, জলদাপাড়া এবং কাজিরাঙ্গা। ঠিক আছে? কাজিরাঙ্গাটা আসামে আছে। ঠিক আছে? এবং তোমাদের দেখো আমি কিন্তু লিখে দিয়েছি যে কোথায়, মানে এই যে দেখো জলদাপাড়া, বক্সা, গরুমারা, এগুলো কিন্তু তোমাদের আমি সবই লিখে পড়িয়ে দিয়েছি। যারা ওয়েস্ট বেঙ্গল আমার ক্লাসটা দেখোনি তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা দেখে নিবে, আমি কিন্তু জেলা ভিত্তিক সব পড়িয়ে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা আর মনে রাখবে যদি ব্যাঘ্র প্রকল্প কোথায় আছে, মনে রাখবে ব্যাঘ্র প্রকল্প আছে কিন্তু বক্সা।
ঠিক আছে, বক্সা অরণ্যতে কিন্তু ব্যাঘ্র প্রকল্প আছে। ঠিক আছে, মানে এটা গিরটা কোথায় না গুজরাটের গির অরণ্য আছে। আচ্ছা, গুজরাটের গির অরণ্যে মনে রাখবে এশিয়াটিক লায়ন পাওয়া যায়। এশিয়াটিক লায়ন, এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। আর এই বক্সাটা মনে রাখবে যে আলিপুরদুয়ারে অবস্থিত। ঠিক আছে, তাহলে আলিপুরদুয়ারে বক্সা আছে এবং হচ্ছে জলদাপাড়া, এই দুটো কিন্তু অবস্থিত। ঠিক আছে, আর গরুমারা কোথায় আছে? তোমাদের বলেছিলাম গরু জল খায়, তাহলে এটা কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত। ঠিক আছে, তাহলে এইগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। গুজরাটের প্রধান বন্দরের নাম কি? তাহলে গুজরাটের প্রধান বন্দর হচ্ছে কি কান্ডালা বন্দর। ঠিক আছে, কান্ডালা পোর্ট। এবারে কান্ডালা পোর্টটা মনে রাখবে, এর নাম কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, এর বর্তমানে নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় বন্দর। ঠিক আছে, দীনদয়াল উপাধ্যায় বন্দর নামটা তাহলে চেঞ্জ হয়েছে, এটা মাথায় খেয়াল রাখবে। আচ্ছা, এবং কান্ডালা পোর্টটা মনে রাখবে যে প্রথম শুল্কমুক্ত বন্দর, প্রথম শুল্কমুক্ত বন্দর। ঠিক আছে, আর মনে রাখবে এটাই কিন্তু স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন, প্রথম এসইজেড। প্রশ্ন হয় যে ফার্স্ট এসইজেড ইন ইন্ডিয়া, এটা হচ্ছে কি প্রথম শুল্কমুক্ত বন্দর, মানে হচ্ছে এসি, স্পেশাল ইকোনমিক জোন। ক্লিয়ার? তাহলে এটা কোথায় মনে রাখবে? এটা গুজরাটে আছে, গুজরাটের কান্ডালা। চলো এরপর দেখি কোশ্চেনে কি আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোথায় অবস্থিত? আগে তোমাদের আমি বলে দিই, দেখো সর্বোচ্চ শৃঙ্গটা কোথায় অবস্থিত, না এটা হচ্ছে উত্তর আন্দামানে বা নর্থ আন্দামানে অবস্থিত। এবার সর্বোচ্চ শৃঙ্গটার নাম কি? এটাও পরীক্ষায় আসে, মনে রাখবে স্যাডেল পিক। পিক, স্যাডেল হচ্ছে এই আন্দামান নিকোবরের, মানে আন্দামান সর্বোচ্চ শৃঙ্গের নাম। ঠিক আছে, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমার স্যাডেল পিক। এটা কোথায় অবস্থিত? তোমার উত্তর আন্দামানে অবস্থিত। এবারে প্রশ্ন হয়, মনে রাখবে যদি বলা হয় যে সব থেকে বড় কোনটা, মনে রাখবে এই মধ্য আন্দামানটা কিন্তু সব থেকে বড় হচ্ছে তোমার, সব থেকে বৃহত্তম এটা কিন্তু। ঠিক আছে, এরিয়াতে সব থেকে বৃহত্তম হচ্ছে তোমার মধ্য আন্দামানটা। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে এই যে মানে আন্দামান, আন্দামানের হচ্ছে তোমার রাজধানী পড়ে, রাজধানীটা কি, ক্যাপিটাল কি, সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ারটা কোথায় অবস্থিত? মনে রাখবে পোর্ট ব্লেয়ারটা অবস্থিত সাউথ আন্দামানে, সাউথ আন্দামান। ঠিক আছে, আর একটা কোশ্চেন পড়ে যে আন্দামান নিকোবরের সবচেয়ে কাছের কান্ট্রি কোনটি? মনে রাখবে সব থেকে কাছের কান্ট্রি হচ্ছে কিন্তু মায়ানমার, মানে ভারত কিন্তু নয়। ঠিক আছে, মায়ানমার, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, মায়ানমার সব থেকে কাছের কান্ট্রি। ঠিক আছে, এবং আন্দামান নিকোবর এবং হচ্ছে মায়ানমার এর মাঝে একটা চ্যানেল আছে, তার নাম পরীক্ষায় কিন্তু পড়ে, মনে রাখবে কোকো চ্যানেল, কোকো চ্যানেল। কিন্তু তোমরা সবাই জানো, আর আমি তোমাদের বলেছি যে 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, এগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু নতুন জিনিস তোমাদেরকেও একটা বললাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি দেখি। এবং মনে রাখবে আন্দামান নিকোবরে একটা একমাত্র মনে হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, তার নাম হচ্ছে ব্যারেন। ব্যারেন কিন্তু আন্দামান নিকোবরে আছে। ঠিক আছে, চলো। আচ্ছা, উত্তরপ্রদেশের রাজধানী কি? তাহলে উত্তরপ্রদেশের রাজধানী আমরা সবাই জানি যে লখনৌ। এবারে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত, গোমতী রিভার। ঠিক আছে, গোমতী রিভার বা গোমতী নদীর তীরে অবস্থিত এই লখনৌ শহরটি। দেখো ওই পাটনা, পাটনা হচ্ছে বিহারের রাজধানী, বিহার, তোমরা সবাই জানো। আর উত্তরপ্রদেশে মনে রাখবে সব থেকে কিন্তু জনসংখ্যা বেশি। ঠিক আছে, জনসংখ্যা, জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি হচ্ছে, মানে সব থেকে জনবহুল স্টেট, সেটা মনে রাখবে সেটা কি উত্তরপ্রদেশ, জনসংখ্যা সব থেকে কি বেশি, বেশি 2011 সেন্সাস অনুযায়ী। ক্লিয়ার? চলো এরপরে দেখি আর কি কোশ্চেন কি আছে। সর্বোচ্চ শৃঙ্গ কি?
তাহলে বলেছি অনেকবার, দেখো প্রশ্ন দেখো, রিপিট কোশ্চেন পাচ্ছ। ঠিক আছে, তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? কেটু বা গডউইন অস্টিন, তাই তো? এটা কারাকোরাম রেঞ্জে আছে, তোমাদের আমি বলেছি এর আগেও। আচ্ছা, যদি বলা হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কি? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, দেখো পৃথিবীর মধ্যে সব থেকে যদি বলা হয় উচ্চতম শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। তারপরে সেকেন্ডে কে আছে? সেকেন্ডে হচ্ছে কেটু। তৃতীয় নম্বরে কি? তৃতীয় নম্বরে কাঞ্চনজঙ্ঘা। তাহলে কাঞ্চনজঙ্ঘা হলো পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের যেন মনে থাকে। ক্লিয়ার? চলো এরপরে দেখো কি, নিচের কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তাহলে এখানে যে রাষ্ট্রগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? দেখো কিছু কোশ্চেন বললাম কি অড পাবে, তো দেখো এটা একদম অড কোশ্চেন। ঠিক আছে, আজকে যারা আমার ক্লাসটা করবে তারা বুঝতেই পারবে যে কিছু কোশ্চেন কিন্তু অড পড়েছে। তা তোমাকে এরকম প্রিপারেশনটা নিয়ে যেতে হবে যে কিছু কোশ্চেন আমার এরকম অড আসবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু স্কটল্যান্ড মনে রাখবে একটা স্বাধীন রাষ্ট্র নয়। ক্লিয়ার? দেখো এবারে দেখো বেলজিয়ামের রাজধানী কিন্তু পরীক্ষায় আসে, সেটা কি? ব্রাসেলস। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী। এবারে ব্রাসেলসে মনে রাখবে যে ন্যাটোর হেডকোয়ার্টার। ন্যাটো খুব ইম্পর্টেন্ট। ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর হেডকোয়ার্টার কি? সেটা হচ্ছে কি? ব্রাসেলস। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে, ন্যাটো হচ্ছে এর ফুল ফর্ম মনে রাখবে যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এটা। চলো এরপরে কি আছে দেখো, নিচের কোনটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত হয় না? তাহলে ভারত বাংলাদেশে দেখো যেগুলো নদীগুলো আছে, দেখো গঙ্গা রিভারে গেছে। আমরা জানি যে পদ্মা রিভার, গঙ্গাটাই পদ্মা হিসাবে গেছে, পদ্মার একটা শাখা, মানে গঙ্গার একটা শাখা হচ্ছে পদ্মা নদী, সেটাকে তো গেছে। তিস্তা অবশ্যই গেছে। আচ্ছা দেখো আত্রি এটাও কিন্তু গেছে, কিন্তু দামোদর রিভার কিন্তু দেখো দামোদর রিভার যায়নি। দামোদর রিভার আমরা জানি যে তোমার এটা তোমার হুগলি নদীতে এসে মিশেছে, তাহলে এটা কিন্তু দামোদর রিভার কিন্তু বাংলাদেশে যায়নি। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। দামোদরকে মনে রাখবে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দামোদরকে তোমার পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের দুঃখ। পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদরকে বলা হয়, বা সরো অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা মনে রাখবে, এই দামোদরের উপরে কিন্তু তোমার তেনুঘাট আছে এবং পাঞ্চেত, এই দুটো ড্যাম আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে দুটো ড্যাম। কি বললাম? একটা হচ্ছে তেনুঘাট আর একটা কি? পাঞ্চেত। এই দুটো ড্যাম কিন্তু অবস্থিত, তেনুঘাট এবং পাঞ্চেত, এই দুটো ড্যাম দামোদর নদীর উপরে কিন্তু অবস্থিত। তিস্তাকে সবাই জানো, তিস্তা হচ্ছে ত্রাসের নদী। তিস্তাকে লাইফ লাইন অফ সিকিম বলা হয়। ঠিক আছে, লাইফ লাইন অফ সিকিম। আচ্ছা গঙ্গা তোমরা জানো যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে উত্তরাখণ্ডে। তো এইগুলো কিন্তু সব বেসিক্স তোমরা সবাই জানো কিন্তু। হ্যাঁ, আমি তোমাদের যখন রিভার সিস্টেম পড়াবো তখন কিন্তু একদম সব ডিটেলে বলবো, আমি ইন ডিটেল পড়াবো তোমাদের। দেখো হংকং বাদে চীনের আরো কতগুলি বিশেষ প্রশাসনিক অঞ্চল রয়েছে? মনে রাখবে আরো একটা আছে, সেটার নাম কি? সেটার নাম পরীক্ষা আছে, তো তোমরা মনে রাখবে ম্যাকাও। হংকং আর ম্যাকাও MSCAU। ঠিক আছে, এই দুটো কিন্তু মনে রাখবে যে প্রশাসনিক অঞ্চল। ঠিক আছে, সেটা হচ্ছে চীনে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে। দেখো অড কোশ্চেন বললাম, কিছু কোশ্চেন আজকে অড পাবে তোমরা। আচ্ছা পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? পশ্চিমবঙ্গে টোটাল জেলার সংখ্যা কিন্তু 23টা। ঠিক আছে, 23টা জেলা আছে, এবং আমরা জানি যে রিসেন্ট কিন্তু ঘোষণা হয়েছে যে কিছু জেলার সংখ্যা কিন্তু বাড়বে, মানে 7টা বাড়বে, দিয়ে কটা হয়ে যাবে? প্রায় 30। 7টা মানে 23টা ছিল, যদি 7টা বাড়ে তাহলে কি হয়ে যাবে? 30টা হয়ে যাবে। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে যে নতুন যে সাতটি জেলা বাড়বে তাদের নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, নামটা কি কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো বালাকোট। দেখো কিছু কোশ্চেন বললাম অড পাবে। বালাকোট আছে, মনে রাখবে বালাকোটটা হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে। ঠিক আছে, মুখস্থ করে নেবে।
চল নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ফিজি। ফিজিটা মনে রাখবে, ফিজি হলো একটি এশিয়া প্যাসিফিক অঞ্চল, ঠিক আছে, এটা মুখস্থ করে নেবে। চলো এরপরে কোশ্চেন দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মস্থান কামারপুকুর কোন জেলায়? তাহলে কামারপুকুর মনে রাখবে হুগলি জেলায়, ঠিক আছে, হুগলি জেলায় কিন্তু কামারপুকুর, ঠিক আছে। আচ্ছা তোমাদের আরেকটা বলে দিই, দেখো এই যে নদিয়া জেলায়, দেখো নদিয়া জেলার নবদ্বীপে, নবদ্বীপ, নদিয়া জেলায় কিন্তু নবদ্বীপ আছে, হ্যাঁ। এবার এই নবদ্বীপে কিন্তু মনে রাখবে, এই যে 15 দিন বলবো তোমাদের, দেখো হ্যাঁ। আচ্ছা তোমরা আমাকে বলবে যে তোমার মনে রাখবে এই নদিয়া হচ্ছে নবদ্বীপে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান, শ্রী চৈতন্য, চৈতন্য দেবের জন্মস্থান, জন্মস্থান। দেখো তোমাদের আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল যারা আমার ক্লাস করেছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যারা দেখে নিয়েছো তাদের কিন্তু আমি সব বলে দিয়েছি কোথায় কার জন্মস্থান। স্বামী বিবেকানন্দের কলকাতায়, তাই তো, নদিয়ায় হচ্ছে নবদ্বীপে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান, আচ্ছা শ্রী রামকৃষ্ণর হচ্ছে হুগলি, তাই তো, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে সবই কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি কোথায় কার জন্ম। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার ক্লাসটা দেখে নিবে ওয়েস্ট বেঙ্গলটা। অস্ট্রেলিয়ার রাজধানী কি? তাহলে অস্ট্রেলিয়ার রাজধানী সবাই জানো যে ক্যানবেরা, ঠিক আছে, ক্যানবেরা। দেখবে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম যখন মানে ভারতবর্ষে খেলতে আসে, তাই তো, তখন আমরা বলি যে ক্যাঙ্গারুদেরকে বধ করা হয়েছে, তাই তো, মানে ক্যাঙ্গারু হচ্ছে ওদের কিন্তু ন্যাশনাল অ্যানিমেল, ঠিক আছে, ক্যাঙ্গারু, ঠিক আছে। তাহলে অস্ট্রেলিয়ার রাজধানী ইম্পর্টেন্ট করে নিবে যে ক্যানবেরা, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। চল দেখি নেক্সট কোশ্চেন কি আছে, নিচের কোন বন্দরটি পাকিস্তানে নেই? দেখো বললাম কিছু কোশ্চেন পাবে, অড কোশ্চেন, ঠিক আছে। এই বন্দর আব্বাস, ঠিক আছে, বন্দর আব্বাসটা কোথায় আছে মনে রাখবে, এটা কিন্তু ইরানে অবস্থিত, ইরান, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন দেখি কি আছে আর। মালাল্লাপুরম, মালাল্লাপুরম এর সম্বন্ধে ভুল বিবৃতিটি হলো ড্যাশ। দেখো মালাল্লাপুরম বলতে মহাবলীপুরমের কথাই বলা হয়েছে, ঠিক আছে। তাহলে মহাবলীপুরম, এবার তোমরা সবাই জানো যে মহাবলীপুরমে হচ্ছে তোমার মহাবলীপুরম রক টেম্পল, তো এটা নিয়ে পড়েছো, এটা পল্লবরা তৈরি করেছিল, তাহলে এটা পল্লবদের রাজধানী, এটা তো হবেই, তাহলে এটা কাটলাম। আমি অপশন কাটবো এখানে, না তোমার সব থেকে বেস্ট যেটা হচ্ছে অপশন কাটা, তুমি প্রথম থেকে পড়ে যাবে, ঠিক আছে, যে কোনটা কোনটা হবে না। দেখো এটা ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান, হ্যাঁ অবশ্যই, তাহলে এটা হবে না। দেখো এখানে কি আছে, কথাকলি নৃত্যের, তাহলে কথাকলি নৃত্যটা যখনই বলে দিয়েছে আমি আর দেখবোই না যে কথাকলি আমার কোথায় আছে, কথাকলি কেরালাতে, তাহলে এটা কোথায় অবস্থিত, এটা তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুতে অবস্থিত, তাহলে তো এটা আমার এটাই উত্তর হবে, বুঝে গেল, ভুল চেয়েছে তাহলে এটাই হবে উত্তর, ক্লিয়ার। এইভাবে কিন্তু করবে তোমরা, কিছু অপশন কাটবে, তারপর যখন দেখবে সেটাই কিন্তু উত্তর হবে। দেখো ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি চা উৎপাদনকারী রাজ্য নয়? তাহলে চা উৎপাদনকারী রাজ্য নয়, সেটা মনে রাখবে কি, মধ্যপ্রদেশ। আর মধ্যপ্রদেশে তোমাদের আমি বলেছিলাম এখানেই কিন্তু বনভূমির পরিমাণটা, ঠিক আছে, বনভূমির পরিমাণ এরিয়া ওয়াইজ বনভূমির পরিমাণ বলেছিলাম সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, ঠিক আছে। যদি এটা হচ্ছে আয়তন অনুযায়ী এরিয়া ওয়াইজ, যদি বলা হয় শতকরা তখন কিন্তু মিজোরাম হবে, ঠিক আছে, সেটা আমি তোমাদের বলেছি। আর মধ্যপ্রদেশে মনে রাখবে এখানে কিন্তু পান্না, ঠিক আছে, পান্না ডায়মন্ড মাইন অবস্থিত, পান্না ডায়মন্ড মাইন, পান্না ডায়মন্ড মাইন কিন্তু এখানেই অবস্থিত, ক্লিয়ার। চল এরপর দেখি নেক্সট কোশ্চেন। দেখো আমি তোমাদের দেখো চা উৎপাদন যেহেতু বলেছি, তো অনেকের কনফিউশন থাকে যে স্যার চাটা কোথায় বেশি উৎপন্ন হয়। মনে রাখবে চা ম্যাক্সিমাম উৎপন্ন হয় কিন্তু আসামে, ঠিক আছে, আসামে কিন্তু তোমার ম্যাক্সিমাম সব থেকে বেশি চা উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে চা উৎপন্নকারী সব থেকে বেশি চা উৎপন্নকারী রাজ্যের নাম কি, তখন মনে রাখবে আসাম। আর ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং আমরা অনেকে ভাবি না, দার্জিলিং এর চা হচ্ছে মানে স্বাদ এবং গন্ধের জন্য কিন্তু বিখ্যাত, ঠিক আছে। আর মনে রাখবে এই যে দার্জিলিং টি, যেটা দার্জিলিং চা বলা হয়, দার্জিলিং চা 2004 সালে কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল, হ্যাঁ, জিআই ট্যাগ। তাহলে প্রশ্ন হয় যে প্রথম একটা ক্রপের নাম বলো
বা কোন ক্রপ প্রথম জিআই ট্যাগ পেয়েছিল? মনে রাখবে দার্জিলিং চা প্রথম কিন্তু ক্রপ বা ফসল যেটা জিআই ট্যাগ পেয়েছিল। ক্লিয়ার? মনে রাখবে 2004 সালে দার্জিলিং টি তোমার জিআই ট্যাগ পেয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি দেখি। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? মনে রাখবে স্বাধীন রাষ্ট্র নয় কিন্তু আলাস্কা। কারণ আমরা জানি যে আলাস্কাটা প্রথমে কার ছিল? রাশিয়ার ছিল। রাশিয়া তারপরে ওটা কাকে বিক্রি করে দিল? আমেরিকাকে বিক্রি করে। তাহলে এটা কিন্তু বর্তমানে আমেরিকার অংশ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। খনিজ তেল। খনিজ তেল, দেখো খনিজ তেলকে কি বলা হয়? খনিজ তেলকে বলা হয় তরল সোনা। তরল সোনা, যখনই খনিজ তেল পড়লাম তখন আমরা জানি এটা কি? তরল সোনা। আচ্ছা, কোন শিলার তরল রূপ? তাহলে দেখো খনিজ তেল মনে রাখবে এটা কিন্তু পাললিক শিলায় পাওয়া যায়, পাললিক শিলায়। ঠিক আছে, আর পাললিক শিলাতেই কিন্তু তোমরা কি পাবে? জীবাশ্ম পাওয়া যায়। জীবাশ্ম প্রশ্ন বারবার হয়, জীবাশ্ম কোন শিলায় পাওয়া যায়? বেসিক্স কোশ্চেন, সবাই জানো তোমরা যে পাললিক শিলার মধ্যে কি পাওয়া যায়? জীবাশ্ম পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা তোমাদের আমি কয়েকটা হোম টাস্ক দিচ্ছি। তোমরা তোমাদের হোম টাস্ক থাকলো যে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা প্রত্যেকটার দুটো করে নাম আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই জন্য তোমাদের আমি বললাম। খালের সেচ বা ক্যানেল ইরিগেশন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মনে রাখবে ক্যানেল ইরিগেশনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উত্তর ভারতে। ঠিক আছে, উত্তর ভারতে তোমার ইউপিতে মনে রাখবে সব থেকে বেশি ক্যানেল ইরিগেশন লক্ষ্য করা যায়। ক্লিয়ার? এবং দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতে মনে রাখবে ট্যাঙ্ক ইরিগেশন ট্যাঙ্ক ইরিগেশন কিন্তু দক্ষিণ ভারতে লক্ষ্য করা যায়, এবং হচ্ছে উত্তর ভারতে কি বললাম? ক্যানেল ইরিগেশন লক্ষ্য করা যায়। ক্লিয়ার? এবং তোমার প্রশ্ন হবে যে কোন সেচ ব্যবস্থা ভারতের সব থেকে বেশি ব্যবহার করা হয়? মনে রাখবে সেটা হচ্ছে মানে বেশি জায়গা জুড়ে চাষাবাদ হয় কোন মানে কোন সেচ ব্যবস্থাতে? মনে রাখবে ওয়েল অ্যান্ড টিউবওয়েলস। ঠিক আছে, টিউবওয়েলস এর মাধ্যমে। ঠিক আছে, ওয়েল অ্যান্ড টিউবওয়েলস। এটা কিন্তু মনে রাখবে যে টিউবওয়েলের মাধ্যমে বা ওয়েলস এন্ড টিউবওয়েলস, এটা কিন্তু সব থেকে বেশি তোমার জায়গায় চাষাবাদটা হয়। ক্লিয়ার? চলো এরপরে আমি দেখছি বিখ্যাত ঠান্ডা জলের ঝর্ণা গুলির মধ্যে একটি। তাহলে ঠান্ডা জলের মনে রাখবে যে ভেনাগ স্প্রিং। ভেনাগ স্প্রিং কোথায় আছে? ভেনাগ স্প্রিং তোমাদের কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু অ্যান্ড কাশ্মীর অবস্থিত কি? সেটা হচ্ছে ভেইনাগ স্প্রিং। ঠিক আছে, এই ভেইনাগ স্প্রিং থেকে মনে রাখবে ঝিলাম নদী উৎপন্ন হচ্ছে। ঝিলাম নদী উৎপন্ন হয়েছে কোথা থেকে? এই ভেইনাগ স্প্রিং থেকেই হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি দেখি। ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? আচ্ছা মনে রাখবে এটা গুয়াহাটিতে অবস্থিত। ঠিক আছে, গুয়াহাটিতে হচ্ছে ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র অবস্থিত। ক্লিয়ার? চলো এরপরে দেখি ডেকান ট্র্যাপ কোন ধরনের শিলা দ্বারা মানে শিলা দ্বারা তৈরি? মনে রাখবে ডেকান ট্র্যাপ হচ্ছে আগ্নেয় শিলা দ্বারা তৈরি, আগ্নেয় শিলা। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের আজকে কিন্তু অনেকে হয়তো তোমাদের ডিমান্ড ছিল স্যার দুটো তিনটা ক্লাস দিন। আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই, যে কারণে আমি তোমাদের কিন্তু দুটো ভিডিও দিতে পারিনি। আজকে কিন্তু তোমাদের আমি একটাই ভিডিও দিচ্ছি। ঠিক আছে, দেখো উড়িষ্যার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর, তাহলে উড়িষ্যার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি? মনে রাখবে সেটা কিন্তু পারাদ্বীপ। ঠিক আছে, পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যার অন্যতম বন্দর। দেখো তুতিকরিন আমি বলেছিলাম, তুতিকরিন হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে অবস্থিত। এখানে কি হয়? পাল কাল্টিভেশন হয়। পাল কাল্টিভেশন কোথায় হয়? সেটা কিন্তু রাখবে তুতিকরিনে কিন্তু হয়। ক্লিয়ার? আর এই উড়িষ্যার পারাদ্বীপ থেকে কিন্তু মানে আয়রন এবং স্টিলকে, ঠিক আছে, মানে আয়রনকে এক্সপোর্ট করা হয় জাপানে। এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে।
আচ্ছা দেখো, এই যে গোদাবরী, গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কি? তাহলে গোদাবরীর অন্যতম প্রধান উপনদী হচ্ছে কি? সেটা হচ্ছে ইন্দ্রাবতী। ঠিক আছে, ইন্দ্রাবতী খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং গোদাবরীর উপরে মনে রাখবে কয়েকটা ড্যাম আছে, সে ড্যাম গুলো বারবার পড়ে, কয়েকটা ড্যাম আছে, সেটা কি কি মনে রাখবে? পোলাভারাম আছে, কোচাম্পদ আছে এবং জায়াকওয়াড়ি আছে। ঠিক আছে, পোলাভারাম, আর কি বললাম, কোচাম্পদ আছে, জায়াকওয়াড়ি আছে। এই তিনটা ড্যাম এই গোদাবরী নদীর উপরেই লক্ষ্য করা যায়। গোদাবরীটা মনে রাখবে দক্ষিণ ভারতের সব থেকে বৃহত্তম নদী। ঠিক আছে, দক্ষিণ ভারতের তোমার বৃহত্তম বা দীর্ঘতম নদীর নাম কি? সেটা কিন্তু এই গোদাবরী। এবারে একটা প্রশ্ন পড়ে যে নাসিক, এই নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে গোদাবরী নদীর তীরেই অবস্থিত। ক্লিয়ার? চলো, ভারতের কোন সময়ে দিন বেশি থাকে? ঠিক আছে, দেখো এটা কিন্তু মনে রাখবে যে 21শে জুন মাসে, জুন মাসে দেখো, এটা নর্দার্ন হেমোস্ফিয়ারের কথাই কিন্তু বলেছে এখানে। তো 21শে দেখো, আমরা তোমাদেরকে সবাই জানো যে কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকে জানো। যেমন দেখো, আমি যদি একটা তোমাদের কল্পনা করি, ধরো এখান থেকে এইখানে 6 মাসের ডিস্টেন্স, এখান থেকে এখানে এটাও 6 মাসের। এটা ধরো 21শে জুন, 21শে জুন, এটা কি? এটাকে মনে রাখবে কর্কট সংক্রান্তি। ঠিক আছে, কর্কট। এই কর্কট সংক্রান্তি প্রশ্ন পড়ে যে সামার সলস্টিস, মনে রাখবে এটা কিন্তু 21শে জুন। ঠিক আছে, আচ্ছা, আর মনে রাখবে 22শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর এটা কিন্তু মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি। ঠিক আছে, আচ্ছা, 21শে মার্চ, 21শে মার্চ এটা মনে রাখবে মহাবিষুব, মহাবিষুব। ঠিক আছে, আর তোমার 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর জল বিষুব। আর বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হলো সমান। বিষুব, বিষুব মানে কি বলতো? সমান। সমানটা কি না? দিন রাত্রি সমান। ঠিক আছে, দিন রাত্রি যদি সমান হয় তখন সেটাকে বিষুব বলা হয়। এবার একটু ব্যাপারটা বুঝে নাও, ব্যাপারটা বুঝো যে দেখো 21শে জুন আর ওইদিকে কি আছে? 22শে ডিসেম্বর। 21শে জুন মনে রাখবে কর্কট সংক্রান্তি, 22শে ডিসেম্বর এটা কিন্তু মকর সংক্রান্তি, আর 21শে মার্চ এটাকে বলা হয় মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর এটাকে বলা হয় জলবিষুব। এরপর মনে রাখবে দেখো, প্রত্যেকটার সঙ্গে কিন্তু 6 মাসের ডিস্টেন্স আছে। দেখো, জুন আর এদিকে কি আছে? ডিসেম্বর। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখতে পাচ্ছ 6 মাসের ডিস্টেন্স। আবার দেখো, তুমি এইটার সঙ্গে এটা 3 মাসের, এটার সঙ্গে এটা 3 মাসের, এটার সঙ্গে এটা 3 মাসের। দেখো ভালো করে খেয়াল করো, মার্চ, এপ্রিল, মে, জুন 3 মাস। আবার জুন থেকে দেখো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস। তাহলে কিন্তু মনে রাখবে একটা এক একটার সঙ্গে 3 মাসের সম্পর্ক আছে, আর একটার সঙ্গে অপরটার কি আছে? 6 মাসের ডিস্টেন্স আছে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখিয়ে দিলাম, বারবার কিন্তু পরীক্ষায় আসে। এটা কিন্তু নর্দার্ন হেমোস্ফিয়ারের। হ্যাঁ, চলো, সাতপুরা, রেঞ্জ এবং বিন্ধ্য রেঞ্জ মনে রাখবে, এটা কিন্তু সবাই ব্লক মাউন্টেন। ঠিক আছে, ব্লক মাউন্টেন। আর মনে রাখবে ফোল্ড মাউন্টেন পরীক্ষায় আসে, যে ফোল্ড মাউন্টেন কি কি। ঠিক আছে, ফোল্ড মাউন্টেন মনে রাখবে আন্দিজ এবং হচ্ছে তোমার হিমালয়, এটা কিন্তু তোমার ফোল্ড মাউন্টেন। ক্লিয়ার? দেখো তাহলে কি বললাম? এই সাতপুরা, আরেকটা কি বললাম? বিন্ধ্যা পর্বত এবং সাতপুরা পর্বত, এই দুটো কিন্তু কি বললাম? সেটা কিন্তু ব্লক মাউন্টেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার এগুলো দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, চলো এরপরে নেক্সট কোশ্চেন কি আছে দেখো। ভদ্রাবতী লোহা এবং ইস্পাত প্লান্ট কোথা থেকে লোহা আকরিক পাই? ঠিক আছে, মনে রাখবে বাবা উদান হিল থেকে। তোমাদের আমি পড়িয়ে দিয়েছি, যারা আমার কর্ণাটক ক্লাসটা দেখোনি তারা কর্ণাটক ক্লাসটা দেখবে, আমি কিন্তু এখানে সব লিখে দিয়েছি। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের আমি কিন্তু লিখে দিয়েছি। চলো, গ্যাস শিল্প
মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট নামে পরিচিত। ঠিক আছে, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট নামে পরিচিত কিন্তু লোহা এবং ইস্পাত। ঠিক আছে, এটাকে কিন্তু মানে ব্যাকবোন অফ মডার্ন সিভিলাইজেশন বলা হয়। ঠিক আছে, ব্যাকবোন অফ মডার্ন সিভিলাইজেশন। ঠিক আছে, মডার্ন সিভিলাইজেশনের ব্যাকবোন বলা হয় কাকে? এই লৌহ ইস্পাত শিল্পকেই বলা হয়। ঠিক আছে, আর এই লৌহ ইস্পাত শিল্প তোমরা প্রত্যেকে জানো যে জামশেদপুরকে পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। চলো এরপরে দেখো কি আছে। দেখো উপদ্বীপ অবস্থিত কোথায়? দেখো কাথিয়ার উপদ্বীপটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমরা দেখতে পাবে। কাথিয়াওয়াড় কিন্তু তোমাদের গুজরাটে অবস্থিত। ঠিক আছে, কাথিয়াওয়াড় কোথায় অবস্থিত? গুজরাটে। দেখো এই যে কাথিয়াওয়াড় আছে না, এখানেই কিন্তু মনে রাখবে তোমার মহাত্মা গান্ধী কিন্তু জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, গুজরাটের এই কাথিয়াওয়াড় উপদ্বীপ এখানেই কিন্তু তোমার জন্মস্থান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি দেখি। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ করা হয়? তাহলে কোন ফসল সব থেকে বেশি এলাকায় চাষ করা হয়? মনে রাখবে ধান। ধানটাকে মনে রাখবে ভারতের সবচেয়ে বেশি এলাকায় কিন্তু চাষ করা হয়। আর গম চাষ করতে হলে মনে রাখবে এটা কিন্তু মডারেট টেম্পারেচার লাগবে এবং মডারেট রেনফল লাগবে। ঠিক আছে, প্রশ্ন হয় যে মডারেট কি বললাম? রেনফল এবং হচ্ছে মডারেট টেম্পারেচার। ঠিক আছে, মডারেট টেম্পারেচার আর মডারেট রেনফল কিন্তু মনে রাখবে এই তোমার গম চাষে। ঠিক আছে, গম চাষে কিন্তু মডারেট টেম্পারেচার এবং মডারেট রেনফল প্রয়োজন। চলো এরপরে কোশ্চেন দেখি, নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে সম্পর্কিত? দেখো লুধিয়ানা আমরা জানি, পাঞ্জাবে লুধিয়ানা আছে। লুধিয়ানা হচ্ছে উলেন টেক্সটাইলের জন্য ফেমাস। ঠিক আছে, উলেন টেক্সটাইলের জন্য ফেমাস। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মাইথন ড্যাম কোথায় অবস্থিত? আমরা জানি কি মাইথন ড্যামটা আগে জানো, এটা কিন্তু বরাকর নদীর উপরে অবস্থিত। এই বরাকর নদীর উপরে অবস্থিত কি মাইথন ড্যাম। ঠিক আছে, এটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, ঝাড়খণ্ড। তো মনে রাখবে কি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডারে আছে, তো মনে রাখবে এটা কিন্তু যেহেতু ঝাড়খণ্ডেই বেশিরভাগটা অবস্থিত, তো এত কনফিউশনে যাওয়ার দরকার নেই, মনে রাখবে ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, এবং বরাকর নদীর উপরে অবস্থিত মাইথন ড্যামটা। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন কি দেখি। রবি ফসল কাটা হয় কখন? মনে রাখবে মার্চ এপ্রিল মাসে এটাকে কাটা হয়। ঠিক আছে, আর অক্টোবর নভেম্বর মাসে কিন্তু তোমার এই রবি ফসলটা কিন্তু লাগানো হয় আর কাটা হয় মার্চ এপ্রিল। আর রবি ফসলের কয়েকটা প্রশ্ন হয় যে রবি ফসলের কয়েকটা নাম বলো। ঠিক আছে, তো মনে রাখবে যে গম, সর্ষে এগুলো কি সবই হচ্ছে রবি ফসল। রবি ফসল বলতে হবে যেগুলো শীতকালে বেশি, মানে বেসিক্যালি যেগুলো শীতকালে চাষ করা হয়, বিভিন্ন ধরো বাদাম যেগুলো, ঠিক আছে, আলু, তাই তো, এগুলো কিন্তু সবই শীতকালের ফসল। তাহলে শীতকালে কিন্তু রবি ফসলকে কিন্তু শীতকালে বা উইন্টার মানে ক্রপ বলা হয় এগুলোকে আর কি। ঠিক আছে, আর খারিফ ফসলের নামও পরীক্ষায় আসে, যে কয়েকটা খারিফ ফসলের নাম বলো। খারিফ ফসল মনে রাখবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা আসে সেটা কিন্তু কটন দেখবে, কটন বা তুলো হচ্ছে কিন্তু মনে রাখবে সেটা কিন্তু খারিফ ফসল। এটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। এছাড়া আরো আছে, ধান আছে। ঠিক আছে, আরো আছে। ঠিক আছে, চলো এবার তোমরা কিন্তু তোমাদের একটা হোম টাস্ক দিলাম, তোমরা কিন্তু যেটা পরীক্ষায় আসে আমি তোমাদের সেগুলো বলছি। এই রবি ফসল, খারিফ ফসল, দেখো এখানে আমি বলেই দিয়েছি যে রবি ফসলটা কি নাম, অক্টোবর নভেম্বরে লাগানো হয় আর কাটা হয় কোন মাসে? মার্চ এপ্রিল মাসে। আর তোমাদের হোম টাস্ক থাকলো যে খারিফ ফসল কবে লাগানো হয়, কবে তোলা হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, রন্থাম সংরক্ষিত বন কোথায় অবস্থিত? মনে রাখবে এটা কিন্তু রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, রাজস্থানে অবস্থিত। তাহলে এই ছিল আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের জিওগ্রাফিতে আসা প্রশ্ন। তোমাদের আমি বারবার বলছি এই জায়গা থেকে অনেক প্রশ্ন হয়, সুতরাং তোমরা প্রত্যেকে ভালো করে ক্লাসটা দেখবে এবং তোমাদের আমি পরের দিন থেকে হয়তো আরো দুটো করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে শরীরটা এতটা ভালো নেই যে কারণে তোমাদের ডিমান্ড আমি জানি যে অনেক তোমরা ভিডিও চাইছো আমার কাছ থেকে, আমার কাছে অনেকটা আশা রেখেছো যে স্যার কিন্তু আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেবে। আমি চেষ্টা করছি তোমাদের আমার যতটা ভালো কন্টেন্ট তোমাদেরকে দেওয়া যায় যেগুলো তোমাদের এক্সামে কাজে লাগবে।
তো প্রত্যেকে ভালো থাকবে, ভিডিওটা দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকে এখান পর্যন্ত।